আজ 9ই অক্টোবর মান্যবর কাশিরামজির মহাপ্রয়াণ দিবস। স্বাধীনতা পরবর্তী ভারতীয় রাজনীতিকদের মধ্যে এই কাশিরামজি ছিলেন এমন একজন নেতা যিনি তার সমগ্র জীবনকে বহুজন দলিত সমাজের আর্থ সামাজিক ও রাজনৈতিক উত্থানের জন্য উৎসর্গ করেছিলেন। প্রকৃতপক্ষে বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুর পর দীর্ঘ 2 দশকেরও বেশি সময় বহুজন সমাজের অধিকারের জন্য লড়াই করার মতো তেমন নেতা সেই অর্থে কেউ ছিলেন না, যে কারণে ভারতের প্রতিটি প্রদেশে দলিতরা অত্যাচারিত হচ্ছিল। সুবিধাভোগী ব্রাহ্মণ্যবাদীরা সারা ভারতে দলিত শ্রেণীকে অত্যাচারিত ও বঞ্চিত করার যেন মহোৎসব শুরু করেছিল। এই পরিস্থিতিতে বাবা সাহেবের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দলিত বহুজন সমাজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিলেন মান্যবর কাশিরামজি। শুরু হয় দলিত আন্দোলনের দ্বিতীয় পর্ব। 1934 সালের 15ই মার্চ পাঞ্জাবের রোপারের শিখ ধর্মে দীক্ষিত একটি রুইদাস পরিবারে কাশিরামের জন্ম। পিতার নাম ছিল এস হরি সিং এবং মাতা ছিলেন বিশান কৌর। 6 ভাই বোনের মধ্যে কাশিরাম ছিলেন সবচেয়ে মেধাবী। 1556 সালে রোপারের সরকারি মহাবিদ্যালয় থেকে তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে বিএসসি ডিগ্রি লাভ করেন। কৃষক পরিবার থেকে উচ্চশিক্ষিত হওয়ার জন্য লোকে তাকে মান্যবর বলে অভিহিত করত। কর্মজীবনে পুনের আর্ম ফ্যাক্টরিতে তিনি একজন সায়েন্টিস্ট হিসাবে কাজে যোগ দেন। এখানে কর্মরত অবস্থায় একটি ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার চিন্তা ভাবনায় যেন বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। কারণ এই ফ্যাক্টরি কর্তৃপক্ষ হঠাৎ করে পূর্বে প্রচলিত বুদ্ধ পূর্ণিমা ও আম্বেদকর জয়ন্তীর নির্দিষ্ট ছুটিগুলি বাতিল করে দেয়। এর প্রতিবাদে ওই ফ্যাক্টরিতে চাকুরিরত দলিত কর্মচারীরা আন্দোলন শুরু করে। কাশিরামজি সেই আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলন ক্রমে ভয়ঙ্কর রূপ ধারণ করে। শেষ পর্যন্ত আন্দোলনের চাপে পড়ে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় এবং পূর্বের বুদ্ধ পূর্ণিমা ও আম্বেদকর জয়ন্তীর ছুটি পুনঃপ্রবর্তন করা হয়। এই ঘটনায় কাশিরামের চিন্তা জগতে আলোড়ন সৃষ্টি করে। তিনি উপলব্ধি করেন যে সুবিধাবাদী মনুবাদীদের কাছ থেকে অধিকার পেতে গেলে এইভাবেই আন্দোলনের মাধ্যমেই তা ছিনিয়ে নিতে হবে। স্বেচ্ছায় তারা কখনই এই অধিকারগুলি দলিতদের দেবে না। এরপর তিনি নিজের মনেই ঠিক করেন যে দলিতদের এইসব অধিকার অর্জনের জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করবেন। তাছাড়া তিনি এই সময় বাবা সাহেবের কতকগুলি মূল্যবান গ্রন্থ পাঠ করেন, যা তার চিন্তা জগৎকে আলোড়িত করে। 1971 খ্রিস্টাব্দে তিনি চাকরি ত্যাগ করে সম্পূর্ণরূপে নিজেকে দলিত আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেন। নিজের পরিবারের প্রত্যেককে অবগত করানোর জন্য তিনি এই সময় বাড়িতে দীর্ঘ 24 পৃষ্ঠার একখানি পত্র লেখেন। এই চিঠিতে তিনি পরিবারের সকলকে জানান যে তিনি কখনো বিবাহ করবেন না, নিজের জন্য কোনো সংসারও বাঁধবেন না, নিজের কোনো বাড়িও করবেন না, পিতৃগৃহে ফিরেও যাবেন না এবং পিতৃ সম্পত্তিতে ভাগও নেবেন না। এখন থেকে তার পরিবার হবে দেশের 85% বহুজন সমাজের পরিবার। ভারতের 85% দলিত মানুষই হবে তার পরিজন। সত্যই এরপর তিনি জীবনে আর কোনোদিন গৃহে ফিরে যাননি। তার মা বাবা বারবার চেষ্টা করেও তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি। এমনকি তার পিতার মৃত্যুর পরেও তিনি আর বাড়িতে ফিরে যাননি। এরপর বহুজন সমাজের অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন শুরু করেন। এই সময়ই বহুজন সমাজের চাকুরিরত কর্মচারীদের নিয়ে তিনি গঠন করেন বাম সেফ সংগঠন। বহুজন সমাজকে একত্রিত করতে তিনি সাইকেলের মাধ্যমে সমগ্র দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন।
তার উদ্দেশ্য ছিল দেশ চালানোর চাবিকাঠি বহুজন সমাজের হাতে তুলে দেওয়া। তাই মানুষকে তিনি এই বলে বোঝাতেন যে আমরা দলিত বহুজনরা জনসংখ্যায় ভারতের 85%, আর তথাকথিত বর্ণবাদীরা মাত্র 15%। অথচ আমাদের ভোটে তারা রাজত্ব করছে। এটা আর চলতে দেওয়া যাবে না। তাই তিনি স্লোগান তুলেছিলেন, ভোট হামারা রাজ তোমারা, নেই চলেগা নেই চলেগা। তার সময় এই স্লোগানটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। এরই মধ্যে 1973 সালে এক জনসভায় তার সঙ্গে সাক্ষাৎ হয় কুমারী মায়াবতীজির সঙ্গে। তিনি মায়াবতীজির একটি বক্তৃতা শুনে উপলব্ধি করেন যে এই মেয়ের মধ্যে যে আগুন রয়েছে তাকে সঠিকভাবে যদি প্রজ্বলিত করা যায় তাহলে তা দিয়েই ব্রাহ্মণ্যবাদকে পুড়িয়ে ভারতে দলিত জাগরণ ঘটানো যাবে। তাই একদিন হঠাৎ করে তিনি মায়াবতীর বাড়িতে গিয়ে উপস্থিত হন। কাশিরামজির নাম তখন একজন খ্যাতনামা রাজনীতিক হিসাবে সারা ভারতে ছড়িয়ে পড়েছে। কাশিরামজিকে দেখে তো মায়াবতী অবাক। কাশিরামজি মায়াবতীকে বললেন, তুমি কি করতে চাও? মায়াবতী তখন একটি বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি আইএস পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তিনি বললেন, আমি আইএস হয়ে দেশের সেবা করতে চাই। কাশিরামজি বললেন, তুমি যদি চাও তবে আমি তোমাকে এমন জায়গায় বসাতে চাই যেখানে অনেক আইএস তোমার কথায় কাজ করবে। আমি আইএসদের উপরে তোমাকে বসাতে চাই। আমি তোমাকে একজন রাজনীতিবিদ হিসাবে গড়ে তুলতে চাই। তুমি দলিত বহুজন সমাজের অধিকারের লড়াইয়ের শরিক হও। তার কথায় মায়াবতী রাজি হলেন, কিন্তু বাদ সাধলেন মায়াবতীর পিতা ও তার পরিবার। শেষ পর্যন্ত মায়াবতী পিতার আদেশ অমান্য করে পরিবার ছেড়ে পার্টি অফিস সংলগ্ন ঘরে অবস্থান করে কাশিরামের আন্দোলনে সামিল হলেন। এইভাবে শুরু হলো কাশিরাম ও মায়াবতীর যৌথ লড়াই। 1981 সালে তিনি গঠন করেন DS4, যার পুরো নাম দলিত শোষিত সমাজ সংঘর্ষ সমিতি। 1984 সালে তিনি গঠন করেন রাজনৈতিক দল BSP। বহুজন সমাজের শাসন প্রবর্তনের জন্য তীব্র প্রচার শুরু করেন। তিনি বলেন, প্রথমে হারব, তারপরে হারাবো এবং তারপরে জিতব। 1988 সালে তিনি ভিপি সিং এর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। কিন্তু 1991 সালে তিনি উত্তরপ্রদেশেরই একটি কেন্দ্র থেকে জয়ী হয়ে ভারতের পার্লামেন্টে প্রবেশ করেন। তার ও মায়াবতীর প্রচারের ফলে ইউপিতে তার দল ব্যাপক সাড়া ফেলে। ইউপির বিধানসভা নির্বাচনে বিএসপি 67টি আসন পেয়ে মুলায়ম সিং যাদবের সঙ্গে কোয়ালিশন করে সরকারে যান। কিন্তু কয়েক বছর পর তিনি সমর্থন প্রত্যাহার করেন, ফলে মুলায়মের সরকার পড়ে যান। পরের নির্বাচনেও তার দল ইউপিতে ভালো ফল করে। এবারে বিজেপির সাথে কোয়ালিশন করে তিনি সরকার গড়েন, যার মুখ্যমন্ত্রী হন স্বয়ং মায়াবতী। এতে দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ব্রাহ্মণ্যবাদী মিডিয়া, প্রচার মাধ্যম এই বলে তাকে সমালোচনা করে যে কাশিরামকে বিশ্বাস করা যায় না, সে সুবিধাবাদী। কারণ যে মনুবাদীদের তিনি সবচেয়ে বেশি সমালোচনা করেন, যাদের সবচেয়ে বেশি শত্রু বলে মনে করেন, সেই মনুবাদী দল বিজেপির সঙ্গেই তিনি গাঁটছড়া বেঁধে সরকার গঠন করেন। এর উত্তরে তিনি নিজেই জানিয়েছিলেন যে আমরা কোনোদিন সুযোগ পাইনি, তাই যখন যেখানে যেটুকু সুযোগ পাব তা অবশ্যই গ্রহণ করব। দলিত বহুজনদের হিত করতে আমি যে কোনো কিছু করতে রাজি। আসলে বিএসপির থেকে বিজেপির আসন ছিল অনেক বেশি, কিন্তু তিনি রফা করেছিলেন এমনভাবে যে মুখ্যমন্ত্রিত্ব পায় বিএসপির মায়াবতী, যা আখেরে বিএসপির পক্ষে লাভজনক ছিল। এই সময় প্রথম তার হার্ট অ্যাটাক হয়। শারীরিকভাবে তিনি অনেক দুর্বল হয়ে পড়েন, কিন্তু তীব্র মানসিক জোরে তিনি সাংগঠনিক কাজ করে যেতেন।
তার সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর সখ্যতার সম্পর্ক ছিল। একদা বাজপেয়ীজি তাকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিলে তিনি সবিনয়ে তা ফিরিয়ে দিয়ে বলেছিলেন, আমি ভারতের রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী হতে চাই। আসলে তার মধ্যে এই ভাবনা ছিল যে তিনি ভারতের 85% মানুষের নেতা, অতএব তিনি কারো চেয়ে কোনো অংশে কম নন। তাই তিনি কোনো বড় নেতা বা বড় কোনো ব্যক্তির বাড়িতেও সচরাচর যেতেন না, অথচ কোনো দরিদ্র অসহায়ের বাড়ি যেতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতেন না। শোনা যায় একবার নরসিমা রাওয়ের এক দূত তাকে নরসিমা রাওজির সঙ্গে সাক্ষাৎ করতে বললে তিনি বলেছিলেন, ওনার প্রয়োজন থাকলে উনিই আসুন না আমার কাছে। তার এই উক্তি তার অহমিকা নয়, আত্মসম্মান বোধেরই প্রমাণ দেয়। 2000 সালের পর থেকেই তার শরীর ভেঙে পড়তে থাকে। তিনি বুঝতে পারেন আর বেশি দিন হয়তো তিনি আর বাঁচবেন না। তাই এক জনসভায় তিনি বলেছিলেন, হয়তো আমি আর বেশি দিন এই আন্দোলন চালাতে পারবো না, কালের নিয়মে আমাকেও একদিন যেতে হবে। তাই বলে এই আন্দোলন থামবে না। আমার মৃত্যুর পর মায়াবতী এই আন্দোলনের দায়িত্ব নেবে। এইভাবে জীবিত অবস্থাতেই তিনি তার উত্তরসূরি ঠিক করে গিয়েছিলেন। জীবনের শেষ দিনগুলিতে মায়াবতী তার নিজের কাছে রেখে নিজের পিতা অপেক্ষাও তাকে সেবা যত্ন করেছিলেন। আসলে মায়াবতীর সাথে তার সম্পর্কের রসায়ন ছিল নিখাত গুরু শিষ্যার সম্পর্ক, নিখাত পিতা ও কন্যার সম্পর্ক। 2006 খ্রিস্টাব্দে তার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মৃত্যু মুখে পতিত হন। তার দেহ চিতায় তোলা হয়। মায়াবতী সেই চিতায় আগুন দেন। একজন নারী হয়ে কারো চিতায় আগুন দেওয়া সত্যই ভারতীয় সমাজের এক দুঃসাহসিক কাজ, যেটি মায়াবতী সেদিন করেছিলেন। চিতায় আগুনের ফলে কাশিরামের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন, কিন্তু রেখে গেলেন অগণিত অনুসারী, যারা এখনো লড়াই করছেন বহুজন সমাজকে উপহার দিতে ভারতের রাজনৈতিক ক্ষমতার চাবি। আমরা হয়তো সবাই এই লড়াইয়ে অংশ নিতে পারিনি, তবে কুর্নিশ জানাই তাদের যারা এখনো এই লড়াই চালিয়ে যাচ্ছেন। জানি না এই লড়াইয়ের শেষ কোথায়, তবে বহুজন সমাজ আশায় আছে, আশায় থাকবেও সেই সুদিনের, যেদিনের স্বপ্ন দেখেছিলেন বাবা সাহেব, যার দায়িত্ব নিয়েছিলেন মান্যবর কাঞ্চিরামজি। ধন্যবাদ।